আসসালামু আলাইকুম। শুকনো পাতার নূপুর পায়ে পর্ব 11। রাত তখন নিঝুম, ঘড়ির কাঁটায় ঠিক 3টে। চারপাশ একদম থমথমে নিস্তব্ধ। চঞ্চল শেহরিয়ার এসে বসেছে বিছানার পাশে, যেখানে বেঘোরে ঘুমোচ্ছে তার নিজের ছেলে। দরজাটা হয়তো আজ আর লক করা হয়নি। অসাবধানবশত খোলা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে সে। বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে বারিশ। কোমর অবধি টানা পাতলা চাদরটা একপাশে কিছুটা সরে গেছে। চাদরটা ভালোভাবে টেনে দিলেন তিনি। তারপর হাতটা আলতো করে উঠে এলো মাথার কাছে। ছেলের লম্বা ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। নিজের চোখের সামনে শুয়ে থাকা এই বর্তমান পুরুষটাকে সেই 7 বছর আগের চঞ্চল তরুণটার সাথে কোনোভাবে মেলানো যায় না। এটা সেই তরঙ্গ নয় যে আজ থেকে 7 বছর আগে এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে চলে গিয়েছিল। যদিও সে নিজে থেকে যেতে চায়নি, তারাই তাকে একরকম জোর করে বাধ্য করে তাড়িয়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের কথা মনে হতেই তার ভেতরটা হু করে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারল না। 7টা বছর একটা মানুষের ভিতরে চপলতা, হাসি আর প্রাণোচ্ছলতা কিভাবে এভাবে শুষে নিতে পারে। এখন তার অবয়বে, তার আচরণে সে যে রাশভারী গম্ভীর রূপ, তা যেন এক অচেনা মানুষকে প্রকাশ করে। বিছানার ওপর ঘুমে আচ্ছন্ন শরীরটা সামান্য নড়ে উঠতেই চঞ্চল দ্রুত নিজেকে সামলে নিল। সে চায় না তার উপস্থিতি টের পেয়ে এই কঠিন মানুষটার ঘুম ভেঙে যাক, কারণ জেগে থাকা অবস্থায় এই ছেলে কখনো তাকে এত কাছে আসতে দেবে না, আর না দেবে নিজের ভেতরে সেই ক্ষতগুলো প্রকাশ করতে। 2 মাস হলো ছেলেটা এদেশে ফিরেছে, অথচ এই দীর্ঘ সময়ে বাসার কারোর সাথে সে মন খুলে একটা কথাও বলেনি। চঞ্চল শেহরিয়ারের মাথায় কিছুতেই খেলে না এই ছেলে দেশে এসেই হুট করে কি মনে করে দিঘিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাত পোহালেই তো গায়ের হলুদের অনুষ্ঠান। পুরো বাড়ির উৎসবের আলোয় সেজে উঠেছে, অথচ এই বিয়ে নিয়ে চঞ্চলের মনের ভিতর এক ফোঁটাও আনন্দ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। থাকবে বা কী করে? দিঘি মেয়েটাকে তো সে নিজের চোখে মদ্যপান করতে দেখেছে। আধুনিকতার নামে এমন উচ্ছৃঙ্খলতা চঞ্চল কিছুতেই মেনে নিতে পারে না। যে মেয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাকে কিভাবে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবেন তিনি? আগের সেই পুরনো দিনগুলো হলে হয়তো এতক্ষণে ছেলেকে 2-4টে কড়া ধমক দিয়ে স্পষ্ট জানিয়ে দিতেন এই বিয়ে হবে না। কিন্তু বিছানায় শুয়ে থাকা এই মানুষটা আর আগের সেই ছেলেটা নেই। এর ওপর হুকুম খাটানো তো দূরের কথা, কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকারও তারা হারিয়েছে। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তিনি আরেক দফা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সন্ধ্যা নামতেই পুরো আলোয় আলোকময় হয়ে উঠেছে 2 বাড়ির একদম কাছাকাছি বিচ্ছিন্ন ফাঁকা জায়গাটি। 2 পরিবারের সুবিধার কথা চিন্তা করে এই বিশাল প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে যৌথ গায়ে হলুদ। জমকালো আলোকসজ্জা, গাঁদা ফুলের সুবাস আর উৎসবের চঞ্চল সুর মিলেমিশে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছে চারপাশে। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দিঘি আর বারিশ পাশাপাশি বসে আছে স্টেজে। তবে বারিশের মুখাবয়ব বরাবরের মতোই অতিরিক্ত গম্ভীর। বরযাত্রী আর মেহমানদের হাসাহাসি আর হইচইয়ের মাঝেই দুজন খুব নিচু স্বরে চাপা গলায় একে অপরের সাথে কিছু একটা বলতে ব্যস্ত তারা। দিঘির গায়ে হলুদ লেগে আছে, বারিশের গালে কেউ হলুদ লাগানোর সাহস পায়নি। স্টেজের কোলাহলের মাঝে তারা দুজন যখন নিচু স্বরে চাপা কোনো আলোচনায় মগ্ন, ঠিক তখনই অনাহুত এক ঝড়ের মতো সেখানে ছুটে এলো ঝিলমিল। এতক্ষণে সে যে কোথা থেকে আসলো কে জানে। পরনে তার গায়ে হলুদের জমকালো লেহেঙ্গা। দূর থেকে দৌড়ে এসে সে নতুন বর কনের সামনে এসে দাঁড়ালো। অমনি দিঘি আর বারিশের মধ্যকার ফুসফুসানি মুহূর্তেই থেমে গেল। দিঘি ভুরু কুঁচকে বলল, এত দেরি হলো কেন তোর? ঝিলমিল হাঁপাতে হাঁপাতে বলল, সাজতে দেরি হয়ে গেল ফুপি। সবাই তোমাদের হলুদ দিয়ে দিয়েছে? কথা বলতে বলতেই সে দুজনের মুখের দিকে তাকালো। দিঘি মাথা নাড়ল, কিন্তু ঝিলমিল দেখলো বারিশ চাচ্চুর মুখে তো বিন্দুমাত্র হলুদ নেই। সে ঠোঁট উল্টে বলল, আপনাকে মনে হয় কেউ হলুদ দেয়নি? কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। বলে সে 2 হাতে দলা হলুদ নিয়ে এক ঝটকায় দিঘি আর বারিশের গালে মাখিয়ে দিতে লাগলো। শুধু হলুদ মাখানোই না, স্টেজে তখন উচ্চস্বরে গান বাজছে আর ঝিলমিল সেটার সাথে মিলিয়ে নিজেও গাইতে লাগলো। হলুদ হলো গাল আর কন্যে হলো লাল, বিয়ের আঙুল ফল বলো, টক হবে না ঝাল। এদিকে হলুদটা গালে লাগতেই বারিশের চোয়াল শক্ত হলো।
তার চোখের মণি দুটো কুঁচকে উঠল রাগে। এই বাড়িতে তার গায়ে এভাবে হাত দেওয়ার সাহস কারো নেই, আর এই পিচ্চি মেয়েটার এত সাহস। কিন্তু ঝিলমিল এসবের কোনো ধার ধারল না। সে এবার গানের সাথে তাল পরিবর্তনের সাথে সাথে স্টেজ কাঁপিয়ে নাচতে শুরু করলো। নতুন এক হিন্দি গানের বিটের সাথে তাল মিলিয়ে সে কোমর দুলিয়ে নাচতে শুরু করে। कर दिया है तूने मुझको, क्या दुनिया से मैं तेरी हो गई है, तेरी नाल में आवांगी, ससुराल में जावांगी। পুরো প্রাঙ্গণ জুড়ে দুই পরিবারের সকলে বসে আছে। ঝিলমিলের এই নাচ দেখে তার নিজের পরিবারের সবাই হাততালি দিলেও দর্শক সারির সামনের দিক থেকে বসা ঝর্ণা শেহরিয়ার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। তিনি অত্যন্ত কড়া চোখে ঝিলমিলের এই অতিরিক্ত নাচানাচি দেখছিলেন। ঝিলমিলের বান্ধবী ইরান একটু দূরে দাঁড়িয়েছিল। নাচের মাঝে সে একটু অবাক হয়ে ঝিলমিলের হাত ধরে টেনে একপাশে নিয়ে গেল। ফিসফিস করে বলল, তুই এটা কোন গানে নাচছিস রে? শ্বশুরবাড়ি কি তুই যাবি নাকি? ঝিলমিল বলল, কেন, কি হয়েছে? আরে এটা তো তোর ফুপির বিয়ে, তোর না। ঝিলমিল ফিসফিস করে বলল, কিন্তু ফুপি তো পালাবে। ইরানের চোখ কপালে। মানে? ঝিলমিল ইরানকে আরেকটু দূরে নিয়ে গেল এবং নিজের মাথার সব পরিকল্পনা খুলে বলল। ইরান প্রথমে রাজি না হলেও জারিফের চরম একটা শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ ঝিলমিলকে সাপোর্ট করে দিল। নিজের বান্ধবীর বিয়ে, তাই সেও আর বসে রইল না। বান্ধবীর সাথে সেও এখন নাচতে শুরু করে দিল। মঞ্চে এখন সবাই নিজেদের মতো নাচছে। মেহরাজ তার বন্ধুদের নিয়ে এক কোনায় লাফাতে ব্যস্ত। বড়রা ছোটরা সবাই যখন এই হুল্লোড়ে মেতে আসে, কিন্তু এত হুল্লোড়ের মাঝেও একপাশে দাঁড়িয়ে আছে তাহসিন। সে একটু পরপর বেশ উদাসীনভাবে ফোনে কিছু একটা দেখছিল, যেন এই অনুষ্ঠানটা কোনো মতে শেষ হলেই সে বাঁচে। ঝিলমিলের হঠাৎ নজর গেল সেদিকে। সে দৌড়ে গিয়ে টেনে বের করলো তাহসিনকে। একা একা দাঁড়িয়ে কিসের শোক পালন করছো আঙ্কেল? আমার সঙ্গে নাচবে চলো। তাহসিন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো ঝিলমিল, আমি ওদিকে যাব না। না, নাচতে হবে আমার সঙ্গে। বলতে বলতে তাকে টেনে নিয়ে এলো সবার মাঝখানে। তাহসিনের একটা হাত উপরে তুলে ধরলো এবং সে হাতের নিচে নিজের আঙুল গুলিয়ে সুন্দর করে পাক খেয়ে ঘুরতে লাগলো। দিঘি আর বারিশ এসব উপেক্ষা করে আবারও কিছু একটা নিয়ে কথা বলছিল, কিন্তু দিঘির চোখ হঠাৎ সামনে পড়তে সেই স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, হাসতে তাহসিন। কত খুশি সে। বিয়ের চিন্তায় দিঘি মারা যাচ্ছে, অথচ এই ছেলে এত খুশি। না, দিঘির এটা ভেবে কোনো কষ্ট হচ্ছে না তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, কারণ ঝিলমিল অনেক ছোট আর তাহসিনও ওকে কখনো অন্য নজরে দেখে না। ওর কষ্ট হচ্ছে এই কারণে যে দিঘির বিয়ে হয়ে যাচ্ছে, এটা দেখেও তাহসিনের বুকে একটুও কষ্ট লাগছে না। সে কতটা নির্বিকার। দিঘিকে এভাবে পাথরের মতো সামনে তাকিয়ে থাকতে দেখে বারিশও নিজের অনীহা সত্ত্বেও সেদিকে তাকায়। আর তাকাতেই সেকেন্ডের মধ্যে বারিশের পুরোপুরি বদলে গেল মুখের অবয়ব। শান্ত চোখ পলকে জ্বলে উঠল ধক করে। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রথমে গিয়ে আটকালো ঝিলমিলে সেই ফুটফুটে পুতুলের মতো নিষ্পাপ মুখের ওপর, যে এখনও তাহসিনের হাত ধরে পাক খাচ্ছে। পরক্ষণে বারিশের চোখ গেল ঝিলমিলের ফর্সা উন্মুক্ত পিঠের দিকে। নাচের ঝোঁকে লেহেঙ্গার ওড়নাটা কখন যে সরে গেছে তা ঝিলমিল নিজেও টের পায়নি। তার ফর্সা কামু কোটি দেশটি এখন সবার সামনে অনাবৃত। বুকের ভেতর যেন লাভা ফুটতে শুরু করলো বারিশের। চোখ দুটো লালচে রং ধারণ করেছে। রাগের কারণ বারিশের নিজেরও অজানা। মন চাইল তার এখনই গিয়ে স্টেজের সব কিছু ভেঙে চুরে এখান থেকে চলে যেতে। আর সে এক সেকেন্ডও না বসে ঝট করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাফাতে থাকা মেহেরাজের ঘাড় ধরে এক টানে সবার মাঝখান থেকে বের করে আনলো। মেহেরাজ আচমকা ঘাড়ের ওপর চাপ খেয়ে কুকিয়ে উঠে বলল, কি হলো? আমাকে এভাবে টেনে আনলি কেন? বাড়ির দাঁতে দাঁত চেপে বলল, এসব গান বাজনা এক্ষুনি বন্ধ কর। কেন? আমার ভালো লাগছে না। মেহেরাজ বিরক্ত হয়ে বলল, না লাগলে নাই, আজ সবাই একটু মজা করবে, তুই দয়া করে একটু সহ্য করে নে। আমি কিন্তু গিয়ে স্পিকার ভেঙে ফেলবো। বাড়ি সে রসিকতা করছে না। মেহেরাজও খেপে গিয়ে বলল, ভেঙে ফেললে আমার কি? ডেকোরেশন ম্যানেজারকে তোকেই জরিমানা দিতে হবে। দিতে পারলে ভেঙে ফেল। ওকে। বাড়ির সত্যি সত্যি স্পিকারের দিকে পা বাড়ালো। মেহেরাজ দেখলো সর্বনাশ, এই পাগল তো আসলেই ভেঙে ফেলবে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বাড়ির পাঞ্জাবির ওড়নাটা পেছন থেকে টেনে ধরল। দাঁড়া ভাই, আমি বন্ধ করছি। তাও তুই অন্তত এত মানুষের মধ্যে ঝামেলা করিস না। নাচানাচির ধুমধাম পর্ব শেষ হতে এবার বিশাল মাঠ জুড়ে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন। চারিদিকে ছড়িয়ে পড়েছে খাসির বিরিয়ানির সুবাস। মূল খাবারের পাশাপাশি এক কোনায়
আলোয় ঝলমলে ফুচকা আর চটপটির একটা লাইভ স্টল বসানো হয়েছে, যেখানে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। সেখানে কিছু দিঘির বন্ধুবান্ধব, কিছু মেহেরাজের সাথে অন্যান্য আত্মীয়র স্বজন। নাচতে নাচতে ঝিলমিল এতক্ষণে একদম ক্লান্ত, তার শরীর আর চলছে না। নূরজাহান চৌধুরী নিজের প্লেট থেকে বিরিয়ানি তুলে তুলে না ঝিলমিলের মুখে গুঁজে দিচ্ছেন। খাওয়া শেষ করে সে একটু জিরিয়ে নেওয়ার জন্য স্টেজের উপরে দিঘির পাশে গিয়ে বসলো। দিঘির সামনেও খাবারের রাজকীয় প্লেট সাজানো, কিন্তু সে এক লোকমাও মুখে তোলেনি। ভীষণ অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে প্লেটের বিরিয়ানিগুলো এপাশ ওপাশ করছে আর আঙুল দিয়ে ঘুরিয়ে চালের দানাগুলো গুনছে। ঝিলমিল চারপাশটা এবার দেখে নিয়ে দিঘির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কালকে কখন পালাবে ফুপি? সরাসরি এমন কথা শুনে চমকে উঠল দিঘি। হাতে চামচটা প্লেটের ওপর ঠক করে পড়ে গেল। এই মেয়েটা এসব গোপন কথা কোত্থেকে জানলো? সে চরম বিস্ময়ের ভয় দিয়ে জড়ানো চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ঝিলমিল ফুপির অবস্থা বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে বলল, আরে ধুর, ভয় পেও না তো, আমি কাউকে কিচ্ছু বলবো না। দিঘি নিজের ভেতরের কাঁপনটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে কড়া গলায় বলল, তুই এসব কি আবোল তাবোল বলছিস ঝিল? আমি কেন পালাবো? তোর মাথা ঠিক আছে? একদম ঢং করো না ফুপি। আমি খুব ভালো করে জানি তুমি তাহসিন আঙ্কেলকে ভালোবাসো। সেদিন আমি তোমাদের সব কথা আড়াল দাঁড়িয়ে শুনে নিয়েছিলাম। কথাটা শুনতেই দিঘি আর রাগ সামলাতে পারল না। সে নিজের হাতটা বাড়িয়ে ঝিলমিলের কানটা খপ করে চেপে ধরে একটু মুচড়ে দিয়ে বলল, এত বড় সাহস, আমার রুমের দরজায় আড়ি পাতিস তুই? আরে ছাড়ো ছাড়ো, লাগছে তো। ঝিলমিল কান ছাড়ানোর চেষ্টা করতে করতে ফিসফিসিয়ে বলল, একটা প্রয়োজনে তোমার রুমে গিয়েছিলাম, তখন কানের মধ্যে তোমাদের কথাগুলো চলে এসেছে। আমি কি ইচ্ছে করে শুনেছি নাকি? ওসব বাদ দাও, বলো কখন পালাবে? আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব। চুপ কর, একদম আস্তে কথা বল। দিঘি তড়িঘড়ি করে ঝিলমিলের মুখটা চেপে ধরতে চাইল। তারপর চারপাশের কোলাহলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কিন্তু পালিয়ে কি করব আমি ঝিল? যার জন্য এই সব কিছু ছেড়ে চলে যাব, সেই মানুষটাই আমার সঙ্গে যাবে না। সে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য এক পাও বাড়াবে না। ঝিলমিল ফুপির অসহায় মুখটা দেখে নিজের মুখটাও কেমন কাঁদো কাঁদো বানিয়ে ফেলল। সে দিঘির হাতটা জড়িয়ে ধরে নরম গলায় বলল, তাহসিন আঙ্কেল না গেলে তুমি একাই পালাও ফুপি, পরে না হয় ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে। কিন্তু তুমি যদি এখন এই বাড়িতে থেকে যাও, তাহলে তো কালকে সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে। আমি কোনোভাবে চাই না তুমি এভাবে ভেতরে ভেতরে কষ্ট পেতে পেতে কাউকে জোর করে বিয়ে করো। দিঘি আর ঝিলমিলের আলোচনার মাঝখানে এসে হাজির হলেন ঝর্ণা বেগম। গম্ভীর পায়ে হেঁটে এসে তিনি দিঘির অন্য পাশে ফাঁকা জায়গাটায় বসলেন। তার তীক্ষ্ণ চোখ দুটো দিঘির না ছোঁয়া বিরিয়ানি প্লেটের দিকে রেখে কিছুটা পরোক্ষ করার সুরে বললেন, কি হলো বৌমা? কখন থেকে দেখছি প্লেট সামনে নিয়ে বসে আছো, কিছুই খাচ্ছ না? কিসের এত টেনশন করছো? ফুপির গ্যাস্ট্রিক হয়েছে দাদি, সেই জন্য খেতে পারছে না। তুমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও। দিঘির আগেই ঝিলমিল ফটাফট বলে ফেলল। ঝর্ণা বেগম চোখ গরম করলেন, এই মেয়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি? বড়দের কথার মাঝখানে এত কথা বলো কেন? ঝিলমিল ঠোঁট উল্টে কাঁধ নাচিয়ে বলল, আমি তো ফুপির ভালোর জন্যই বললাম। আজব। ঝিলমিলের কথায় আর পাত্তা দিলেন না ঝর্ণা। তিনি প্লেট থেকে এক চামচ বিরিয়ানি তুলে দিঘির মুখের সামনে ধরে বেশ জোর করার ভঙ্গিতে বললেন, তুমিও কিছু খাচ্ছ না? ওদিকে তরঙ্গ না খেয়ে না বলে বাড়ি চলে গেল। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? না আন্টি, তেমন কিছু হয়নি। আমার আসলেই খিদে নেই। ঝর্ণা বেগম চামচটা আর একটু এগিয়ে দিয়ে বললেন, আমি কোনো বাহানা শুনবো না। বিয়ের কোণে এভাবে না খেয়ে থাকলে চলে? নাও, একটু মুখে তোলো। বিয়ের দিন দিঘি সত্যি সত্যি বাড়ি থেকে পালালো, আর এই পুরো নিখুঁত অপারেশনের পিছনে নৈপথ্যের মাস্টারমাইন্ড হিসেবে সবটুকু সাহায্য করেছে স্বয়ং ঝিলমিল। অথচ মুখে একরাশ আতঙ্ক আর ভয়ের নাটক ফুটিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে গেল দাদিমার ঘরে। ঘরে ঢুকেই সে চিৎকার করে উঠল, দাদিমা, সর্বনাশ হয়ে গেছে, ফুপি ঘরে নেই। আকাশ ভেঙে পড়ল দাদিমার মাথায়। তিনি বসা থেকে বৈদ্যুতিক গতিতে উঠে দাঁড়িয়ে বললেন, সব নেই মানে? কোথায় যাবে ও? আমি সত্যি বলছি দাদিমা, বিছানায়ও নেই, শুধু এই দেখো টেবিলের ওপর এটা লিখে ও চলে গেছে। ঝিলমিল অত্যন্ত সততার অভিনয় করে দিঘির লিখে যাওয়া সেই গোপন চিরকুটটা দাদিমার হাতে বাড়িয়ে দিল।
কাগজের টুকরোতে দিঘি স্পষ্ট অক্ষরে জানিয়ে গেছে নিজের অনিচ্ছায় এই বিয়েটা সে কোনোভাবেই করতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। চিরকুট দেখে নূরজাহান চৌধুরীর পায়ের তলার মাটি সরে গেল। রাগে তার শরীর কাঁপতে লাগলো। তিনি সোজা হয়ে গেলেন তাহসিনের সামনে, অত্যন্ত কঠোর আর হুকুমে সরে বললেন, তাহসিন, দিঘি বাড়ি থেকে পালিয়েছে। যত তাড়াতাড়ি পারো, যেখান থেকে পারো ওকে খুঁজে আমার সামনে এনে দাঁড় করাও। ফ্যাকাশে হয়ে গেল তাহসিনের মুখ। তার বুকের ভেতরটা যেন ওলটপালট হয়ে গেল। সে স্তব্ধ, বাকরুদ্ধ এবং নূরজাহানের চৌধুরীর মুখের দিকে তাকিয়ে রইল। তাহসিনকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নূরজাহান চৌধুরী গলা চড়িয়ে বললেন, তোমাকে কিছু বলছি আমি তাহসিন, কানে যায়নি? ঝাঁকুনি খেয়ে বাস্তবতায় ফিরল তাহসিন। সে আমতা আমতা করে কোনো মতে বলল, জি জি ম্যাডাম, আমি আমি এখনই যাচ্ছি। বলে তাহসিন দ্রুত পায়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে সে হাহাকার ভরা চোখে সামনের দিকে তাকালো। সে কোথায় খুঁজবে দিঘিকে? কোথায় যাবে সে? এই মেয়েটা আজ তো একটা পাগল। নিজেকে তো ধ্বংস করছেই, সাথে তাহসিনকেও পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ে এত সুন্দর ভবিষ্যৎ, এত আভিজাত্য এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে তার মতো একটা সাধারণ ছেলের ভালোবাসার টানে সবকিছু ছেড়ে বেরিয়ে গেল। তাহসিন আর গাড়ি স্টার্ট দিয়ে দিঘিকে খুঁজতে গেল না। অসহায়ত্ব নিয়ে রাস্তার এক পাশে গাড়িটা পার্ক করে স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে চুপচাপ বসে রইল। আলতাফ চৌধুরী আর মেহেরাজকে নিজের ঘরে ডেকে পাঠালেন নূরজাহান বেগম। রাগে তার সারা শরীর রিরি করছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। দুজনকে সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে তিনি বললেন, তোমাদের ওই নষ্ট বোন বাড়ি থেকে পালিয়েছে। আমার সম্মান ধুলো মিশিয়ে না দিয়ে ও শান্ত হলো না। যেভাবে পারিস ওকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আয়। মায়ের মুখে এমন কড়া হুকুম শুনেও আলতাফ চৌধুরী মুখে বিন্দুমাত্র চিন্তার রেখা ফুটল না। উল্টো তার ঠোঁটের কোণে চওড়া এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বেশ ফুরফুরে গলায় বললেন, খুব ভালো হয়েছে। এত জোর করে বিয়ে দিতে যাচ্ছিলে কেন? আমি তো মনে করি আমার বোন এতদিনে একটা কাজের মতো কাজ করেছে। নূরজাহান বেগম রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, চুপ করো আলতাফ, তোমার ওই আলগা ইয়ার্কি বন্ধ করো। মেহেরাজ, তুমি দাঁড়িয়ে আছো কেন? দ্রুত যাও। কিন্তু মা, আমি কোথায় খুঁজবো ওকে? আমার কি মনে হয় আশেপাশে কোথাও বসে আছে ও। ও তো সব প্ল্যান করেই গেছে। আর তাছাড়া আমি এবার পারিসকে কি জবাব দেব? আলতাফ চৌধুরী বাদে ঘরের বাকি সবার মধ্যে এখন চিন্তার মাত্রা ছড়িয়ে পড়ে গেছে। একটু পরে বরপক্ষ চলে আসবে। নিচে এখনই আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গেছে। মানসিক চাপে নূরজাহান বেগম সোফার ওপর ধপ করে বসে পড়লেন। এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিল ঝিলমিল। সে চুপিসারে বান্ধবী ইরানের দিকে তাকিয়ে চোখের একটা বিশেষ ইশারা করল। তারপর সে বেশ চিন্তিত সাজার ভান করে বলল, দাদিমার অবস্থা তো খুব খারাপ, আমি ওনার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসছি। এই বলে সে চট করে ঘর থেকে বেরিয়ে এলো। ঘরে বাকিরা চলে যাওয়ার পর ইরান একটা হাত পাখা নিয়ে হাতে নিয়ে নূরজাহান বেগমের পাশে গিয়ে বসলো এবং তাকে আলতো করে বাতাস দিতে লাগলো। কিছুক্ষণ বাতাস করার পর সে বেশ দরদি গলায় বলল, দাদিমা, তুমি তো চিন্তা করছো কেন বলো তো? একটা না একটা উপায় তো বের হবেই। কি উপায় বের হবে? দেখি যদি ফিরে না আসে তবে আমি ওই পরিবারকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ এই মুখ দেখানোর আগে আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠিয়ে নিক। ইরান যেন ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে দাদিমার আরেকটু কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, কেন দাদিমা, আমাদের ঝিলমিল তো আছেই। ব্যাস, এরপর সেদিন যা হওয়ার তাই হলো। বর্তমান সকাল হয়ে গেছে, ওঠো। ঝিলমিলের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। বিরক্ত হয়ে বারিশ এক ঝটকায় মেয়েটার দুই কাঁধ শক্ত করে ধরে একবারে বিছানার ওপর বসিয়ে দিল। আচমকা এই ধাক্কায় ভীষণভাবে ভরকে গেল ঝিলমিল। সে ধরফর করে উঠল। বুকটা ধক করে উঠাই ধীরে ধীরে চোখ মেলল সে। গত রাতে বিছানায় শুয়ে শুয়ে অতীতের ওই তোলপাড় করা দিনগুলোর কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছিল সে নিজেই জানে না। চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে বারিশ। বারিশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, 7টা বেজে গেছে। রুটিনের 2টো নিয়ম অলরেডি অমান্য করেছো তুমি। আজকের মতো মাফ করে দিলাম। এখন ভদ্র মেয়ের মতো ফ্রেশ হয়ে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করবে, যাও। ঝিলমিল তখনও ঘুমের ঘরে চোখ ডলছিল। সে কিছু একটা মিনমিন করে বলল, আর একটু ঘুমাই প্লিজ। নো ওয়ে, কলেজে যেতে হবে আজ থেকে, ভুলে গেলে? ব্রেকফাস্ট বানিয়ে দ্রুত রেডি হও। ভুলিনি, কিচ্ছু ভুলিনি আমি, যাচ্ছি, ডাকতো গলায় বলল সে। বলেই সে পা ঠুকতে ঠুকতে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। কোনো মতে ফ্রেশ হয়ে রুমে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গড়গড় করে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল।